নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ফরিদপুর, পাবনা ও বাগেরহাটে বিক্ষোভ হয়েছে। ফরিদপুরে ট্রেন আটকে অবরোধ পালন করেছেন মানুষ। পাবনায় রাস্তা আটকে পালিত হয়েছে হরতাল। বাগেরহাটে হয়েছে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ফরিদপুর জুড়ে অস্থিরতা। ভাঙায় তৃতীয় দফায় চলছে অবরোধ। দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত 10টি জায়গা আটকে রেখেছেন বিক্ষুব্ধরা। টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে বন্ধ করা হয়েছে মহাসড়ক। রেলপথ আটকে রাখায় রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল আছে বন্ধ। ভোগান্তিতে মানুষ। তালবা থেকে আইসি যাবো ঢাকা, ভয়ঙ্কর অবস্থা, গাড়ি বন্ধ করে দিয়েছে। ভোরবেলা উঠছি, এই যে অবরোধে আটকে পড়ছে। এর মধ্যেই গতরাতে গ্রেপ্তার হয়েছেন আলগী ইউপি চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া। তিনি এই আন্দোলনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্থির পরিস্থিতি পাবনায়। সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় পালিত হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। পাবনা ঢাকা মহাসড়কের C&B মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পাবনা সদর মিনিস্টার না পেলে বেড়াতে স্বাধীনের পর থেকে মিনিস্টার আছে, এই আসনটা ভাগাভাগি কেন হবে? বাগেরহাটে নতুন কর্মসূচির প্রথম দিন সকালে মাঠে নামেন সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মীরা। কোর্ট চত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি কার্যালয়ে তালা ঝুলান তারা। ডিসি অফিস, নির্বাচন অফিস, আমরা ঘেরাওয়ের কর্মসূচি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী সোম থেকে বুধবার টানা 3 দিনের সকাল সন্ধ্যা হরতাল সফল করতে জেলা উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। সিরাজুল মনির শুভ, নাগরিক। ফেব্রুয়ারিতে একটি মহোৎসবে নির্বাচন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কমিশনের সহ সভাপতির মতে জুলাই সনদ হবে দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলের বৈঠকে তারা এসব কথা বলেন। এগুলো সার্থক হবে যদি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দেশের 30টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। আর এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সমস্ত পদঘাট বন্ধ করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে। স্বৈরাচার যেন আর ফিরতে না পারে, সেজন্য এই সংস্কার প্রয়োজন। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। কমিশনের সহসভাপতি বলেন, দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল সামনের মাসগুলোতে তা অক্ষুণ্ণ রেখে চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে হবে। আমাদের প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে, এটি এই সনদ তারই ধারাবাহিকতা। আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি বলছে তারা দলীয়ভাবে এটা চায়, তবে এর বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে শঙ্কা রয়েছে। দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। আর জামায়াত বলছে তারা জুলাই সনদের আলোকে আগামী নির্বাচনেও যেতে চায়। দুইটি বিষয়, এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি, যার একটি অংশ ব্যাপারে আমরা একমত যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এই সরকারের সময় থেকেই অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর। কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যেটা
একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চায়। গত 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। কমিশনের মতে জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়, এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ, আর এটি কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐক্যমত্য। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দীর্ঘদিন ধরে কারাবন্দী বয়স্ক ও নারী আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পুরুষ বন্দীদের বিষয়টি এখনো নির্ধারণ হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ফরিদপুরে সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কমিটির মিটিংয়ে কি ব্যাপারে আলোচনা হয়? দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দী রয়েছেন তাদের সাজার মেয়াদ কমানো হবে। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। কত বছর কমানো হবে সেটির সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তিনি। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে, বাট আবার কতগুলি স্পেসিফিক আছে তার বয়সটা কত। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। ফরিদপুরের অবরোধের ঘটনা নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা হুঁশিয়ারি দেন, বিকালের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তাদের যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। উপদেষ্টা জানান, বৈঠকে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও আলোচনায় ছিল সাম্প্রতিক দুটি ছাত্র সংসদ নির্বাচন ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে। সব শুরু করে দিতে আমাদের প্রস্তুতি শুরু। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এরপর থেকে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। সকালে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত 14 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে রাকসুতে 11 জন ও সিনেটে 3 জন। জানান, এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একাডেমিক ভবনগুলোয় ভোট গ্রহণ হবে। একই দিন গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9:30টা থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। সকাল 9:30টা থেকে বিকাল 3:30টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা 27,637 জন। হল সংসদের মনোনয়ন ফি ধরা হয়েছে 200 টাকা, আর কেন্দ্রীয় সংসদের জন্য 300 টাকা। প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে 21 সেপ্টেম্বর এবং ভোট 12 অক্টোবর। পুঁজিবাজার থেকে শেয়ার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সহায়তা করেছে আইসিবি। সংস্থাটির বেশ কিছু কর্মকর্তা ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে কারসাজি চক্রের সঙ্গে আতাত করে ধ্বংস করেছে খোদ প্রতিষ্ঠানকে। এদিকে শেয়ার কারসাজিতে আইসিবি সম্পৃক্ততা পাওয়ায় প্রথমবারের মতো জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিএসইসি।
সানি আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের শেয়ার দর 150 টাকা থেকে নেমে বর্তমানে অবস্থান করছে মাত্র 16 টাকায়। শুধু বিনিয়োগকারীরা হায় হায় করছেন না, শেয়ারটি কিনে ব্যাপক ক্ষতিতে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কেন এত বিশাল পতন, কারাই বা রয়েছেন এর পেছনে? বর্তমান আইসিবির যে এত নাজুক অবস্থা, সেটিরই বা কারণ কি? তালিকাভুক্ত যে কোনো শেয়ার দর কারসাজি করে বৃদ্ধি করার পর সংশ্লিষ্ট শেয়ারটি কারো না কারো কাছে বিক্রি বা পার্কিং করতে হয়। সেক্ষেত্রে কারসাজি চক্রের অভয় আশ্রম হিসাবে ব্যবহার করা হয় আইসিবিকে। আইসিবির কর্মকর্তাদের ঘুষ ও কমিশন দিয়ে কারসাজি করা শেয়ারটি উচ্চ দরে কেনানো হয়, যাকে বলা হয় পার্কিং। এতে সেই চক্র বের করে নেন হাজার হাজার কোটি টাকা। অন্যদিকে আইসিবিকে তিলে তিলে করা হয় ধ্বংস। এতদিন বিষয়টি শুধু সংবাদ শিরোনামে সীমাবদ্ধ থাকলেও এবার মাঠে নেমেছে বিএসইসি। আবুল খায়ের এবং তাদের সহযোগীদের এই যে কারসাজি করে ফরচুন সুজের দাম বাড়িয়ে দেওয়া এবং এই শেয়ারগুলোকে পার্কিং করেছে আইসিবি, তাদের বিষয়ে দুদক এবং যেহেতু তারা সরকারি কর্মচারী ছিল, এই কারণে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। শেয়ার বাজারে আইসিবির কর্মকর্তারা নিজেদের প্রভাবশালী হিসেবে ভাবেন এবং নানা অনিয়মের অভিযোগ থাকলেও এতদিন তারা থাকতেন শাস্তির ঊর্ধ্বে। তবে বর্তমান কমিশনের উদ্যোগে সেই চিন্তায় কিছুটা হলেও এনেছে পরিবর্তন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। কাল থেকে শুরু সাক্ষ্য গ্রহণ। প্রধান কৌঁসুলি বলেন, অভিযুক্তদের অপরাধের অকাট্য প্রমাণ পেয়েছেন তারা। এদিকে গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 5 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার রিপোর্ট দাখিল ট্রাইব্যুনালে। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট ও আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে সকালে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শুনানিতে ট্রাইব্যুনাল 2 এর বিচারক চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। 14 দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলায় 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল 1 হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। গ্লোব বায়োটেক আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্সের ইউএস প্যাটেন্ট অর্জনের মাধ্যমে দেশের ওষুধ শিল্পে নতুন মাইলফলক রচনা করল গ্লোব ফার্মাসিউটিক্যালস। গ্রুপ অব কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান প্রন বায়োটেক লিমিটেডের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন আবিষ্কার করেছেন। আবিষ্কৃত mRNA টিকার মৌলিকত্বের জন্য গ্লোব বায়োটেক ইউএস প্যাটেন্ট অর্জন করেছে, যে উদ্ভাবনের 30টি দাবি অনুমোদিত হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে ওষুধ শিল্পে অর্জিত প্রথম ইউএস প্যাটেন্ট। 2015 সালে ক্যান্সার, আইটিস, উচ্চ রক্তচাপ, অটো ইমিউন ডিজিজ সহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে প্রন বায়োটেক লিমিটেড। খেলার খবর। এশিয়া কাপে সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচের মঞ্চ প্রস্তুত, যার অপেক্ষায় উপমহাদেশের ক্রিকেট পাগল ভক্তরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের পরে এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। তাই আজ লড়াইয়ে থাকবে বাড়তি ঝাঁজ। তার ওপর দুই দল নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে লড়াইয়ে নামছে। বিদায় নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। পাকিস্তান দলে এখন জায়গা হচ্ছে না অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানেরও। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।